সবাইকে শুভেচ্ছা ডোমেন রেস সিরিজের প্রথম পর্বে। এটি আমাদের ক্যালকুলাস 1 চ্যাপ্টার 1, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এখান থেকে আমাদের ফাইনালে 10 মার্কসের একটা কোশ্চেন চলে আসবে। আমরা ডোমেন রেস পড়বো, এমন ভাবে পড়বো যেন আমাদের কোনো কিছু মুখস্থ না হয়। তুমি অনেক অনলাইন প্ল্যাটফর্মে দেখবা, অনেকে দেখবা তোমাদের সবকিছু নিয়ম ধরে মুখস্থ করাচ্ছে, বাট আমি তোমাদের এমন ভাবে ডোমেন রেসটা দেখাবো যেন তোমাদের কোনো কিছু মুখস্থ করতে না হয়, একদম বুঝে বুঝেই খুব সুন্দর করে অ্যান্সার করে ফেলতে পারবা। ঠিক আছে? তো আমি 4টা ক্লাস দিব, আধা ঘন্টা করে। তো তোমরা একটু স্পিডে দেখে নিবা অ্যান্ড এগুলো ক্রমান্বয়ে চলে আসবে এবং বাকি ক্লাসগুলো পুরো ক্যালকুলাস 1টা ফ্রি দেওয়া হবে। তো বাকি ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের এই পেজটি ফলো করে রাখবা, আর আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে এটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি, চলো। জাস্ট লজিকগুলো একটু বোঝার ট্রাই করবে। হ্যাঁ, লজিকগুলো বুঝলেই আর কখনো আশা করি ডোমেন রেস নিয়ে কোনো ভয় থাকবে না। তো প্রথমে আমাদের যে টপিকটি চলে আসে এটি ব্যবধি। তাহলে ব্যবধি কয় প্রকার ভাইয়া? আমরা জানি ব্যবধি 3 প্রকার। তাহলে প্রথমটি আমাদের খোলা ব্যবধি, অর্থাৎ ওপেন ব্র্যাকেট। এটা কিভাবে প্রকাশ করা হয়? আমাদের দুটো ফার্স্ট ব্র্যাকেট দ্বারা অথবা কি উল্টো থার্ড ব্র্যাকেট দ্বারা, তাই না? তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে 1,2, তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেট বা উল্টো থার্ড ব্র্যাকেট যেটাই বলো না কেন, খোলা ব্যবধি, এর অর্থটা কি? এই খোলা ব্যবধি যার সাথে যুক্ত থাকবে তারা কি আমাদের ইনক্লুডেড হবে না, তারা বাদ রেখে এর মাঝখানে যারা আছে সবাই কি ইনক্লুডেড। ঠিক আছে? অথবা এই সেম জিনিসটাকে আমরা এটাই ভাবে লিখতে পারি যে 1,2 দেন উল্টো থার্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, এখন আমরা যদি এই জিনিসটাকে সংখ্যা রেখায় দেখতে চাই তাহলে কিভাবে দেখব? দেখো ভাইয়া, আমাদের কে কে আছে এখানে? 1 আছে আর 2 আছে, এই দুটোকে আমরা খোলা ব্যবধিতে স্থান দিছি, তাই না? তাহলে এখন কথা যে আমরা তো জানি যে সংখ্যা রেখায় বাম থেকে ডান দিকে ক্রমান্বয়ে বাড়তে থাকে, সংখ্যাগুলো বড় হতে থাকে। তাহলে এখানে ছোট সংখ্যা 1 আর বড় সংখ্যা 2, তাহলে বাম দিকে থাকবে 1 আর ডান দিকে থাকবে 2। তো এখন 1 আর 2 তো ইনক্লুডেড না, তাই না? কারণ ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে খোলা ব্যবধি। তাহলে কি হবে? আমরা দুটো বৃত্ত দ্বারা এটাকে আইডেন্টিফাই করব। তাহলে এভাবে খোলা ব্যবধিকে সংখ্যা রেখায় প্রকাশ করা হয়। ওকে, এরপর নেক্সট বদ্ধ ব্যবধি। আচ্ছা, তাহলে এটাকে কিভাবে প্রকাশ করবো আমরা? দুটো থার্ড ব্র্যাকেট, কিন্তু এগুলো কিন্তু সোজা। হ্যাঁ, আর যখন খোলা ব্যবধি দেখছি তখন কিন্তু থার্ড ব্র্যাকেট গুলো উল্টো। আচ্ছা, তো আমরা এখন যদি এটা একটা এক্সাম্পল দেখি তাহলে কি হবে? সাপোজ এই 1,2 কে আমি আমার বদ্ধ ব্যবধির মধ্যে রেখে দিলাম। তাহলে এটার মানে এই বদ্ধ ব্যবধির মানে যে 1 এবং 2 অর্থাৎ যেই দুটোর সাথে সরাসরি এই বদ্ধ ব্যবধিটা কানেক্টেড আছে তারা এখানে যুক্ত থাকবে। আমি যখন সংখ্যা রেখায় দেখি তাহলে কি হবে? দেখো, এই যে বাম থেকে ডান দিকে, তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে 2। তাহলে যেহেতু বলছে খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি, সো আমাদের কি হবে? দুটো বৃত্ত থাকবে, কিন্তু এরা তো আমাদের সংযুক্ত থাকবে, সো এটা আমরা একটা বৃত্ত ভরাট করে পূরণ করে দিব। ওকে, এটি আমাদের বদ্ধ ব্যবধি। 3 নম্বর যে পার্টটা চলে আসে এটি আমাদের খোলা ও বদ্ধ ব্যবধি। তাহলে খোলা আর এটা বদ্ধ, তার দুটো টার্ম একসাথে চলে আসবে। হ্যাঁ, তো খোলা আর বদ্ধ, অর্থাৎ আমাদের যদি একটা বদ্ধ থাকে তাহলে আরেকটা থাকবে খোলা। আর এই জিনিসটাকে বলতো আমরা এভাবে লিখতে পারি না? থার্ড ব্র্যাকেট তো ঠিক আছে বদ্ধ ব্যবধি, বাট খোলাকে কি উল্টো থার্ড ব্র্যাকেট দ্বারা লেখা হয় না? দেখছো, এটা কিন্তু এভাবেও লিখতে পারি, তাই না? তো আমরা যদি এটার একটা এক্সাম্পল দেখি তাহলে কি হবে? যে মনে করো এই 1,2 কি, তাহলে এখানে বলো তো ভাই কি হবে? 1 আমাদের ইনক্লুডেড হবে, কিন্তু 2টা কি আমাদের ইনক্লুডেড হবে না। ঠিক একই ভাবে এটাকে যদি আমি এটার মধ্যে প্রকাশ করি তাহলে 1 তো 1 এর মধ্যেই থাকবে, আর 2 যেহেতু আমাদের ইনক্লুডেড না, সো এটাকে উল্টো থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। তো ফার্স্ট ব্র্যাকেট দ্বারা লেখা যে কথা, উল্টো থার্ড ব্র্যাকেট দ্বারা লেখা কি একই কথা। ঠিক একই ভাবে আমাদের যদি এটাকে সংখ্যা রেখায় দেখতে চাই তাহলে কি হবে? তো আগের মতো দুটো সংখ্যা, একটা 1, একটা 2।
তাহলে এখানে কে কে গ্রহণযোগ্য হবে, 1 গ্রহণযোগ্য। তাহলে 1 কে যখন গ্রহণযোগ্য হয় তাকে আমরা ফুল বৃত্ত ভরাট করি না, আর যেটা গ্রহণযোগ্য না সেটা কি করি, জাস্ট একটা গোল দিয়ে দিই যেখানে মাঝখানটা ফাঁকা থাকবে, তাই তো। আচ্ছা, এবার আমরা আরেকটা যে টপিক আছে খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি, যে প্রথমে যদি খোলা থাকে এরপরে যদি বদ্ধ থাকে এভাবে, অথবা এটাকে এভাবে লেখা যায়, খোলা মানে কি উল্টো থার্ড ব্র্যাকেট, আর বদ্ধ মানে তো থার্ড ব্র্যাকেট সোজা। তাহলে যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে কি হবে ভাই, দেখো যে এই 1,2 কেই দেখি, তাহলে 1,2, বা এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এই উল্টো থার্ড ব্র্যাকেট দিয়ে 1 আর 2 হচ্ছে সোজা থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এটাকে যদি আমি সংখ্যা রেখা লিখি তাহলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে হচ্ছে 2। তাহলে গ্রহণযোগ্য কে হবে, 2 গ্রহণযোগ্য। তাহলে 2 হচ্ছে কি বৃত্তটা ভরাট হয়ে যাবে। আর অগ্রহণযোগ্য কে, অগ্রহণযোগ্য হচ্ছে 1। তাহলে এটা কি ফাঁকা গোল চিহ্ন, ঠিক আছে। তাহলে আশা করি ব্যবধায়ী কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো ব্যবধায়ী কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা হচ্ছে আমাদের নেক্সট টপিকে জাম্প করি, এটি হচ্ছে ডোমেইন ও রেঞ্জ। তো আমরা পার্ট বাই পার্ট পড়বো এবং বুঝে বুঝে পড়বো, যেন আমাদের কোনো কিছু মুখস্থ না করে আমরা খুব সুন্দর করে অ্যান্সার করতে পারি। বিশ্বাস করো, তুমি যদি জাস্ট এই 4টা ক্লাস ঠিকঠাক মতো সলভ করো, আমি তোমাকে এতটুকু এনশিওর করতে পারি যে ডোমেইনের যে 10 মার্ক আসবে 10 মার্ক তুমি একদম ফুল পেয়ে যাবা, ঠিক আছে। তোমাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না, সবকিছু ভিজুয়ালাইজ করতে পারবা। দেখো অন্য ক্লাসের সাথে চেঞ্জ গুলো বুঝতে পারবা, জাস্ট এই ক্লাসটা শেষ করো, এই সিরিজটা কন্টিনিউ করিও। হ্যাঁ, দেখো প্রথমে লেখা আছে যে আমরা বহুপদী ফাংশনের ডোমেইন আর রেঞ্জ বের করব। দেখো কোন একটা বহুপদী ফাংশনকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো দেখি। যে আমি যদি এটাকে a1 বলি তাহলে x টু দি পাওয়ার n, এবার হচ্ছে a2 x টু দি পাওয়ার n মাইনাস 1, তারপর a3, এরপরে কি x টু দি পাওয়ার n মাইনাস 3, এভাবে কি আমাদের চলতে থাকবে কোন পর্যন্ত, a n পর্যন্ত, তাই না। এটা হচ্ছে আমাদের একটা বহুপদী ফাংশন, অর্থাৎ x এর পাওয়ারটা সর্বোচ্চ পাওয়ার থেকে এক এক করে কমতে কমতে একটা সময় x টু দি পাওয়ার 0 হয়ে যাবে, তাই না। এখন দেখো তো যে ভাইয়া আমাদের যদি এরকম কোনো টার্ম থাকে যে y ইকুয়ালস টু mx প্লাস c, এই আকৃতি থাকে। আচ্ছা, এটা কি একটা সরলরেখার সমীকরণ না, যেখানে x এর সর্বোচ্চ পাওয়ার 1 এবং y এর সর্বোচ্চ পাওয়ার কত 1, এখানে কি x আর y, চলো তো ডোমেইনটা কি, আমরা x এর জন্য যে শব্দগুলো লিখবো তারা হচ্ছে ডোমেইন, আর রেঞ্জটা কি, আমরা y এর জন্য যে শব্দগুলো লিখবো তারা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ x টা কি, এখানে x টা হচ্ছে স্বাধীন চলক, অর্থাৎ এর মানগুলো আমরা ইচ্ছে মতো বসাতে পারবো। আর y টা কার উপর ডিপেন্ড করতেছে, x এর উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ x এর যে মানগুলো বসাবো গ্রহণযোগ্য কিন্তু অবশ্যই, হ্যাঁ, এবং y এর যে গ্রহণযোগ্য মানগুলো পাওয়া যাবে তারা হচ্ছে রেঞ্জ, অর্থাৎ এটা হচ্ছে অধীন চলক, কারণ x এর উপর ডিপেন্ড করতেছে, তাই না। তাহলে মাথায় রাখবা যে আমরা ডোমেইনের উপর যে শর্ত, ডোমেইনের জন্য x এর উপর শর্ত আরোপ করব আর রেঞ্জের জন্য y এর উপর শর্ত আরোপ করব। এখন যে কথাটা y ইকুয়ালস টু mx প্লাস c, এটা তো একটা সরলরেখার ইকুয়েশন, তাই না। তো তোমাকে আমি একটা ফাংশন দিলাম যে মনে করো y ইকুয়ালস টু 5x প্লাস 2, হ্যাঁ, তাহলে তোমাকে এটা দিয়ে বললাম যে এর ডোমেইন ও রেঞ্জ কত। তাহলে এই ফাংশনের ডোমেইন আর রেঞ্জ তোমাকে বের করতে বললাম। এখন কথা হচ্ছে ভাইয়া একটু বোঝার ট্রাই করো, তো একটু বোঝার ট্রাই করো। তো ডোমেইন কি বললাম, এখনই আমি এই ফাংশনের ডোমেইন বের করবো। হ্যাঁ, ডোমেইন f বললাম, d অফ f। কি বললাম তোমাকে, যে x এর উপর যে শব্দগুলো আরোপ করতে পারবো তারা হচ্ছে আমাদের ডোমেইন হবে, তাই না। তাহলে x এর কোন কোন মানগুলো এখানে বসাতে পারবো, দেখো তো তুমি যখন x ইকুয়ালস টু 1 বসাবা, 0 থেকে স্টার্ট করি, হ্যাঁ 0, তো y ইকুয়ালস টু কত আসে 5 ইনটু 0 প্লাস 2, তার মানে হচ্ছে 2 আসতেছে, তাই না। একই ভাবে তুমি যদি x ইকুয়ালস টু 1 বসাও, y ইকুয়ালস টু কত পাচ্ছ 5 ইনটু 1 তার প্লাস 2 ইকুয়ালস টু 7। আবার x ইকুয়ালস টু তুমি 2 বসাও, y ইকুয়ালস টু কত পাচ্ছি 5 2 গুণে 10, 10 আর 2 12। আমি কি করি x এর একটু বড় সমান মান বসাই দেখি। হ্যাঁ, মনে করো আমি x এর মান 100 বসাবো, তাহলে কি পাচ্ছি y এর মান 500 প্লাস হচ্ছে 502, তাই না। জাস্ট কিছুই না, আমি x এর মান বসাই, এখানে y এর মানটা বের করলাম আর কি। এখন ভাইয়া দেখো আমি যদি নেগেটিভ মানগুলো বসাই, যে x এর মান
-1 বসালাম, তো হচ্ছে -5 + 2 হচ্ছে -3, তাই না? এরপর আমি x এর মান -2 বসালাম, y এর মান কত পাচ্ছি? -10 + 2 হচ্ছে -8। এরপর আমি হচ্ছে x এর মান একটা বড় বসাই, দেখি -100 বসাই, y এর মান কত পাচ্ছি? -500 + 2, তার মানে -498। আচ্ছা ভাইয়া, একটা কথা দেখো তো, এখানে তুমি এই মানগুলোকে নোটিস করতে পারতেছো? এখানে কি x এর সকল মান বসা যাচ্ছে না? তুমি 0 বসাচ্ছ, তুমি 1 বসাচ্ছ, আবার আমি একটা বড় কোনো মান বসাই দেখলাম। কেন বসালাম জানো? তাহলে তুমি যদি 100 বসায় একটা ভ্যালিড মান পাও, অর্থাৎ x এর মান যখন 100 বসাচ্ছ তখন y এর একটা ভ্যালিড মান পাওয়া যাচ্ছে যেটা গ্রহণযোগ্য। তার মানে বলো তো, তুমি x এর মান 10,000 বসাও, 1 লক্ষ বসাও, এরকম ডট ডট ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ প্লাস মান তোমাকে ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত বসাও, সব মানে কি y এর একটা ভ্যালিড মান আসবে না? তার মানে কি বুঝতেছো, এখানে x এর কি সকল মানই গ্রহণযোগ্য হচ্ছে। তাহলে যখন কোনো সরলরেখার ইকুয়েশন থাকবে, x এর সর্বোচ্চ পাওয়ার থাকবে 1, y এর সর্বোচ্চ পাওয়ার থাকবে 1, তাহলে কি হবে? ডোমেন x এর উপর দিয়ে শর্ত আরোপ করব, তাহলে তো এখানে x এর সকল মান গ্রহণযোগ্য। তাহলে ডোমেন কত হবে আমাদের? এই বাস্তব সংখ্যা। আর এই বাস্তব সংখ্যাটাকে তোমার আরেকভাবে লেখা হয় যে -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি। আরেকটা কথা মাথায় রাখবা, যখন ইনফিনিটি, -ইনফিনিটি হোক আর +ইনফিনিটি হোক, তখন কিন্তু কখনো থার্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না, সবসময় ফার্স্ট ব্র্যাকেটকে ইউজ করতে হবে। হ্যাঁ, এটাই। তাহলে যদি আমরা x এর সকল মানই এখানে বসাতে পারতেছি যেহেতু, তার মানে বলতে পারি কি ডোমেনটা হচ্ছে R, অর্থাৎ সকল বাস্তব সংখ্যাই আমরা এখানে বসাতে পারছি। তো ভাইয়া দেখো, এখন তুমি যদি এখানে সকল বাস্তব সংখ্যা বসাও, y এর কি মান পাচ্ছ দেখো তো, একটু মানগুলোকে নোটিস করো তো, যেগুলো ক্যালকুলেশন করছি। একবার 2 পাচ্ছ, 7 পাচ্ছ, 12 পাচ্ছ, 502। তার মানে বুঝতেছো যে x এর মান পজিটিভ গুলো বাড়াচ্ছ, y এর মান পজিটিভ দিকে বাড়তেছে। আবার x এর মান যখন নেগেটিভ দিচ্ছ, y এর মান কি নেগেটিভ দিকেই বাড়তেছে, এই যে বাড়তেছে। তাহলে বুঝতেছো যে নেগেটিভ ইনফিনিটির দিকেও যাচ্ছে, আবার পজিটিভ ইনফিনিটির দিকেও যাচ্ছে। তার মানে এখানে কি রেঞ্জ অ্যাকচুয়ালি R, তাই না? বা এটাকে আমি এভাবে লিখতে পারি যে -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি। তাহলে বুঝতে পারলে ভাইয়া যে যদি আমাদের এরকম কোনো ফাংশন থাকে, একঘাত অর্থাৎ সরলরেখার ইকুয়েশন, x এর সর্বোচ্চ পাওয়ার 1 এবং y সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, তাহলে কি এর ডোমেন আমাদের বাস্তব সংখ্যা হচ্ছে, এর রেঞ্জও বাস্তব সংখ্যা হচ্ছে। তো তুমি এই বিষয়টা সব থেকে বেশি ভালো বুঝতে পারবা যখন এভাবে মান বসায় বসায় চেক করে বিষয়টাকে ফিল করতে পারবো, একদম মুখস্থ না করে ফিল করে করে করতে পারবা। বিলিভ মি, জাস্ট ক্লাসগুলো কন্টিনিউ করো, একদম প্রো হয়ে যাবে ডোমেন রেঞ্জে, তখন দেখবে তুমি মানুষকে শেখাতে পারতেছো। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের এই যে কোনো সরলরেখার যদি ফাংশন থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ডোমেন আর রেঞ্জ বের করতে পারি। এখন আমরা একটু সামনের দিকে অ্যাপ্রোচ করি। দেখো, এরপরে কোনো যদি তোমার দ্বিঘাত সমীকরণ থাকে, দ্বিঘাত সমীকরণ, আচ্ছা দ্বিঘাত সমীকরণটা বলে কয় ধরনের হতে পারে বলো দেখি ভাইয়া? এমন হতে পারে না যে x² + a², এমনটা হতে পারে যে শুধুমাত্র কি আমাদের চলকটা এখানে x আর আমাদের এটা কি এখানে ধ্রুবক। আবার মানে এটা ইকুয়াল টু হচ্ছে y। হ্যাঁ, আবার এমন হতে পারে না যে y ইকুয়াল টু ax² + bx + c। তাহলে আগের ম্যাথটার সাথে, আগের কোশ্চেনটার সাথে এই কোশ্চেনের পার্থক্য দেখো তো। এখানে বলছে y ইকুয়াল টু a² x², আর এখানে বলে আমাকে বলছে কি যে x এর উপরে স্কয়ার আছে কিন্তু আবার x এর উপর একটা একঘাত আছে অর্থাৎ 1, কিন্তু এখানে কিন্তু সেই একঘাতের পার্টটা নেই, তাই না? আর এখানে একটা করে ধ্রুবক এক্সট্রা করে যোগ করে, এখানেও ধ্রুবক আছে, কিন্তু পার্থক্য কোথায়? এখানে x যুক্ত টার্ম আছে কিন্তু এখানে হচ্ছে সিঙ্গেল x যুক্ত কোনো টার্ম নেই। ঠিক আছে, তাহলে এই দুই ধরনের জিনিসই নরমালি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দেখতে পারবা। তো এই দ্বিঘাত সমীকরণ যদি থাকে তাহলে কি হবে একদম ভালো করে ফিল করবা, আশা করি বুঝতে পারবে। তো তোমাকে একটা एग्जांपल দেয়া হলো যে y ইকুয়ালস টু একটা ফাংশন, মনে করো বললাম যে x² + 5, একটা সিম্পল ফাংশন দিলাম।
তো তোমাকে বললো যে এর এই ডোমেন অর্থাৎ ডি অফ এফ এবং রেঞ্জ আর অফ এফ ইকুয়ালস টু হচ্ছে হোয়াট, বের করো। আচ্ছা, তাহলে আমরা ডোমেন বের করবো। তো ডোমেন বের করার জন্য আমাদের কন্ডিশন কি ছিল, যে এক্স এর উপর যে শর্তগুলো আরোপ করতে পারবো তারাই হচ্ছে ডোমেন, অর্থাৎ এক্স এর যে যে মানগুলো আমরা বসাতে পারবো। আচ্ছা ভাইয়া দেখি, আমরা তো জানি না যে কি বসাতে পারবো, তাই না? আমি একটু বসাই দেখি ইন্ডিভিজুয়ালি। তুমি যদি এক্স এর মান এখানে 0 বসাও, ওয়াই এর মান কত পাবে? 5, তাই না? আবার এক্স এর মান তুমি যদি এখানে 1 বসাও, ওয়াই এর মান কত পাবে? 1 এর উপর স্কয়ার দিলে 1, দেন 6। আবার এক্স এর মান তুমি যদি এখানে 2 বসাও, ওয়াই এর মান কত পাবে এখানে? তাহলে কত পাচ্ছ? তোমার 2 দুগুণে 4, 9 পাচ্ছি, তাই না? আমি একটু বড় সড়ো মান বসাই তো, মনে করো এক্স এর মান এখানে 10 বসালাম, ওয়াই এর মান কত পাচ্ছি? 10 এর উপর স্কয়ার দিলে 100, 105, তাই না? তাহলে আমরা পজিটিভ মানগুলো কিন্তু বসাতে যাচ্ছি। দেখছো একটা জিনিস, তুমি এক্স এর পজিটিভ মানগুলো যত বাড়াচ্ছ, ওয়াই এর কি পজিটিভ মান বাড়তেছে না আস্তে আস্তে করে? ওকে, এরপরে নেক্সট দেখি। এখন আমি এক্স এর নেগেটিভ মান বসাই, এক্স ইকুয়ালস টু -1 বসাই, তো ওয়াই এর মান কত পাবো দেখো তো। আচ্ছা, -1 এর উপর স্কয়ার দাও, +5। মাইনাস এর উপর তুমি যত স্কয়ার দাও সেটা অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাবে না? তাহলে কি হবে? 6। ঠিক একই ভাবে তুমি যদি x ইকুয়ালস টু -2 দাও, y ইকুয়ালস টু কত পাবে? সেম মানটাই পাবে 9। ঠিক একই ভাবে তুমি যদি x ইকুয়ালস টু -10 দাও, y ইকুয়ালস টু কত পাবে? ওই একই, যে 105। তুমি কি একটা জিনিস বুঝতেছো ভাইয়া? x এর উপর যে শর্ত আরোপ করবো তারা হচ্ছে ডোমেন, তাই না? দেখছো একটা জিনিস, যে তুমি এখানে x এর 0 বসাতে পারছ, প্লাস মান বসাতে পারছ, আবার মাইনাস মান বসাতে পারছ। তাহলে বলো তো ডোমেন কি? x এর সব মান বসানোর জন্য এটা গ্রহণযোগ্য হচ্ছে। তাহলে ডোমেন কি আমাদের? যেহেতু x এর সকল মান গ্রহণযোগ্য, তাহলে বাস্তব সংখ্যা r, অর্থাৎ এটা মানে -∞ থেকে শুরু করে +∞। বুঝতে পারছো? এখন একটু রেঞ্জের দিকে তাকাও তো। তাহলে এই ফাংশনের আমি হচ্ছে রেঞ্জ বের করব। তাহলে এটার আমি হচ্ছে রেঞ্জ বের করব। রেঞ্জের দিকে তাকাও তো একটু ভাইয়া, কি হলো এখানে? তুমি এক্স এর প্লাস বসাও, মাইনাস বসাও, 0 বসাও, যেটাও বসাও না কেন, কি আসতেছে? ওয়াই এর সব পজিটিভ মান আসতেছে না? এবং সেটা কি আমাদের বাড়তেছে না আস্তে আস্তে করে? বাড়তেছে। বাড়তে বাড়তে কোথায় চলে যাচ্ছে? বাড়তে বাড়তে কিন্তু এটা আস্তে আস্তে অসীমের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, তুমি যে এটা অসীমের দিকে নিয়ে যাচ্ছ, ঠিক আছে বুঝলাম, যে এটা আমাদের বাড়তেছে, বাড়তে বাড়তে অসীমের দিকে যাচ্ছে, অর্থাৎ ইনফিনিটির দিকে যাচ্ছে, তাই না? তো ইনফিনিটি থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। ওকে, এখন কথা হচ্ছে এটা যে অসীমের দিকে যাচ্ছে, এখন কোথা থেকে যাচ্ছে? এটা তো একটা মিনিমাম মান আছে, যে এই মিনিমাম মান থেকে শুরু করে এটা অসীমের দিকে যাচ্ছে। একটু নোটিস করো তো ভালো করে ভাইয়া, এখানে তুমি যখন x এর মান 0 বসাইছো তখন পাচ্ছ 5, তাই না? আবার তুমি x এর মান এখানে +1 বসাও তখন পাচ্ছ 6, আবার -1 বসালেও পাচ্ছ হচ্ছে 6। এরপর কিন্তু তুমি প্লাস মাইনাস যত বাড়াও না কেন x এর মান, অ্যাকচুয়ালি y এর মানটা কিন্তু বাড়তেছে। তার মানে মিনিমাম মান কত ছিল এখানে? 5, তাই না? তাহলে 5 কি গ্রহণযোগ্য? হ্যাঁ, যেহেতু x ইকুয়ালস টু 0 গ্রহণযোগ্য, তাহলে 5 y এর মান 5 গ্রহণযোগ্য। তাহলে এই 5 থেকে শুরু করে আমাদের পজিটিভ ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। তাহলে যেহেতু 5টা গ্রহণযোগ্য, তাহলে আমরা জানি যে কোনো কিছু গ্রহণযোগ্য হলে এটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এটাকে বদ্ধ ব্যবধি বলা হয়। তাহলে কি এটা বদ্ধ খোলা ব্যবধি হয়ে গেছে? বোঝা গেল? তাহলে যদি এরকমটা হয়, যে কোনো দ্বিঘাত সমীকরণ আছে আমাদের প্রথম ফরম্যাট, অর্থাৎ সিঙ্গেল এক্স যুক্ত কোনো টার্ম নেই, তাহলে তোমাকে ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে। তাহলে কিভাবে বের করব? তুমি এক্স এর সবগুলো মান আগে বসায় বসায় চেক করে দেখো, দেখার পর কি দেখলাম, তুমি প্লাস বসাও আর মাইনাস বসাও, যেটাই বসাও না কেন, কি আসতেছে আমাদের? ওয়াই এর কিন্তু সবগুলো জাস্ট পজিটিভ মানই আসতেছে। তার মানে ওয়াই এর মান বাড়তে বাড়তে প্লাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। আর এখানে যেহেতু ওয়াই এর মিনিমাম মানটা কত, x ইকুয়ালস টু 0 বসানোর জন্য মিনিমাম মানটা পাইছি, সো 5টা গ্রহণযোগ্য, কারণ x ইকুয়ালস টু 0 গ্রহণযোগ্য হলে 5ও গ্রহণযোগ্য ওয়াই এর মান। তাহলে এটাকে থার্ড ব্র্যাকেট, তাহলে 5 থেকে স্টার্ট হয়ে আমাদের প্লাস ইনফিনিটির দিকে চলে গেছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। আশা করি বোঝা গেছে। যদি এটা বুঝে যাও, নেক্সট গুলো দেখি তো একটু। দেখো
কত ইন্টারেস্টিং জিনিস পাবো আমরা। হ্যাঁ, কোনো কিছু তোমাকে মুখস্থ করতে হবে না। তোমাকে বলছে যে y ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3। আগের ম্যাথটা একটু জাস্ট ঘুরাই দিলাম। তোমাকে যখন বলা হয় যে এই ফাংশনের ডোমেন ও রেঞ্জ বের করো, ডোমেন রেঞ্জ বের করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডোমেন বের করব। তো ডোমেন বের করার জন্য ভাই আমাদের কন্ডিশন কি ছিল, যে এক্স এর যে মানগুলো ভ্যালিড হবে তারা হচ্ছে আমাদের ডোমেন। আচ্ছা ঠিক আছে, আমরা এক্স এর মান এখানে বসাই দিই, যেহেতু স্বাধীন চলক আমরা ইচ্ছে মতো বসাতে পারবো। তো স্টার্ট করি। হ্যাঁ, আমি এক্স ইকুয়ালস টু 0 বসালাম, দেখি তো ওয়াই মান কত আসে, 3 আসতেছে, তাই না? এরপর আমি এক্স ইকুয়ালস টু প্লাস 1 বসালাম, ওয়াই মান কত আসতেছে, দেখো মাইনাস কিন্তু বাইরে আছে, তাই না? ওটা কিন্তু স্কয়ারের ভিতরে নেই, প্লাস 1 এর উপর স্কয়ার প্লাস 3, তাহলে মাইনাস 1 প্লাস 3 ইকুয়ালস টু পাচ্ছি 2, তাই না? এখন দেখো ইকুয়ালস টু কিন্তু মাইনাস 1 পাচ্ছি, তাই না? এরপর একটু বড় মান বসাই দেখি, তুমি এক্স ইকুয়ালস টু এখানে 10 বসাই দাও। হ্যাঁ, ওয়াই ইকুয়ালস টু কত পাচ্ছি, মাইনাস 10 এর উপর স্কয়ার প্লাস 3, তাহলে মাইনাস 100 প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 97। বুঝতেছো একটা জিনিস কি আসতেছে, তুমি এক্স এর পজিটিভ মান বসাচ্ছ ভাইয়া, কিন্তু মানগুলো কি আসতেছে, নেগেটিভ আসা কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে দেখছো তুমি এক্স এর মান যত বাড়াচ্ছ প্লাস মান, নেগেটিভ মান তত বাড়তেছে। আচ্ছা, তাহলে আমরা প্লাস মানগুলো দেখলাম এক্স এর। দেখি তো এক্স এর মাইনাস নিয়ে বসালে কি হবে, মাইনাস 1 বসাই দিই। হ্যাঁ, তাহলে মাইনাস, তুমি মাইনাস 1 এর উপর যদি স্কয়ার দাও প্লাস 3, তাহলে বলো তো মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে তো সেটা 1ই হয়ে যাবে, তাহলে মাইনাস 1 প্লাস 3 ইকুয়ালস টু 2। আবার তুমি যদি এক্স ইকুয়ালস টু মাইনাস তো বসাই দাও, ওয়াই ইকুয়ালস টু কি হবে, মাইনাস মাইনাস 2 এর উপর স্কয়ার প্লাস 3। তো ভাই মাইনাস 2 এর উপর স্কয়ার দিলে তো প্লাস 4 হয়ে যাবে, তাহলে প্লাসের মাইনাসটা আগে থেকেই ছিল, তার মানে মাইনাস 1। সেম একই ভাবে তুমি যদি এক্স ইকুয়ালস টু মাইনাস 10 বসাই দাও, ওয়াই ইকুয়ালস টু কত আসবে, মাইনাস এই মাইনাস 10 এর উপর স্কয়ার প্লাস 3। তার মানে কি বুঝতেছে একটা জিনিস, ঘুরে ফিরে কি মাইনাস 97। তাহলে এই যে ডাটাগুলো আমাদের কাছে চলে আসলো, এখন কি করব আমরা, এই ডাটাগুলোর উপর বেস করে আমরা ডোমেন আর রেঞ্জের ফাইনাল আনসারটা লিখে ফেলবো। এখন কথা হচ্ছে ভাই আমরা কি এগুলো এক্সামে দেখাবো? আনসার হচ্ছে না, তোমাদেরকে দেখাতে হবে না। তাহলে আপনি কেন দেখালেন? আমি দেখালাম তোমাদের জিনিসটা মাথার মধ্যে ঢোকানোর জন্য, যে কিভাবে হচ্ছে, তোমরা যেন মুখস্থ না করো। অ্যাটলিস্ট এক্সাম হলে যদি মনে না থাকে, তাহলে এগুলো তো বের করে ভাই বের করতে পারবে প্যাটার্নটা দেখে, তাই না? এই জন্যই তোমাদের সবকিছু শেখানো। বোঝা গেল? এখন দেখো এখানে কি ঘটনা করতেছে, তুমি এক্স এর ধনাত্মক মান বসাতে পারছো, 0 বসাতে পারছো, বা ঋণাত্মক মান বসাতে পারছো, তাই না? তাহলে এক্স এর কিন্তু তুমি ইচ্ছা মতো সব বসাতে পারছো। তাহলে ডোমেন কত, আর কারণ তুমি এক্স এর সকল বাস্তব মান বসাতে পারছো, তাই না? তাহলে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি। এখন তুমি যে এক্স এর সকল বাস্তব মান এখানে বসাইছো, এখন দেখো তো রেঞ্জ কি হবে, তাহলে রেঞ্জ কি হচ্ছে, রেঞ্জের দিকে তাকাও, দেখছো তুমি এক্স এর প্লাস মান বসাও আর মাইনাস মান বসাও, মানগুলো কি অ্যাকচুয়ালি মাইনাস মানের দিকে বাড়তেছে না? তার মানে একটা তুমি বুঝতেছো, এখানে কিন্তু মাইনাস মানগুলো বাড়তে আছে। তাহলে এক্স এর এখানে সর্বোচ্চ মানটা কত? তাহলে আমি এখানে একটা সংখ্যা রেখা ড্র করি, এখানে দেখো, তাহলে একটা জিনিস দেখছো, এখানে কিন্তু সর্বোচ্চ মানটা যেমন এক্স ইকুয়ালস টু 0 বসাচ্ছ, এখানে দেখো তো যখন এক্স ইকুয়ালস টু 0 বসাচ্ছ তখন কি এটা মিনিমাম মানটা পাইছো, কেন? কারণ এখানে সংখ্যা রেখা বলতেছে যে তুমি এক্স এর মান পজিটিভ বসাও নেগেটিভ বসাও, ওয়াই এর মান কি সবসময় পজিটিভ আসতেছে। তার মিনিমাম মানটা হচ্ছে শুরু হয়েছে 5 থেকে ওয়াই এ, এবং সর্বোচ্চ চলে গেছে কোথায়, এটাকে 80 পর্যন্ত চলে গেছে, তাই না? এবং 5 থেকে শুরু করে ইনফিনিটি। এবার দেখো তো কি ঘটনা ঘটছে, এক্স ইকুয়ালস টু 0 এর জন্য কিন্তু তুমি 3 পাইছো, এটা কিন্তু সর্বোচ্চ মান। দেখো এখানে কিন্তু 3 এর আর কোনো মান নেই পজিটিভ, বাকি সব কিন্তু নেগেটিভ মান চলে আসছে, তার মানে কি পিছন দিকে যাচ্ছে। তার মানে বুঝতেছো যে এটা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, এই মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে। তো 3 বড় না মাইনাস ইনফিনিটি বড়? আমরা জানি যে কোনো একটা বড় সংখ্যার সামনে যদি মাইনাস থাকে সেই সংখ্যাটা ছোট হয়ে যায়। তাহলে রেঞ্জটা কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে শুরু করছে 3 তে গিয়ে শেষ হয়েছে। তাহলে আমরা জানি যে ইনফিনিটির সামনে বা মাইনাস ইনফিনিটি যেটাই বলো না কেন ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এবং শেষ হয়েছে কোথায়, 3 তে।
আর x ইকুয়াল টু 0 যেহেতু গ্রহণযোগ্য, তাহলে y ইকুয়াল টু 3x, x ইকুয়াল টু 0 এর জন্য আসছে, তাহলে ওটাও গ্রহণযোগ্য। তাহলে কি হবে? থার্ড ব্র্যাকেট। তাহলে যদি ছোট মান, আমরা কি জানি যে সবসময় ডোমেন আর রেঞ্জের প্রথম পার্টটা হচ্ছে ছোট অংশটা থাকবে আর পরের পার্টটা হচ্ছে বড় অংশটা থাকবে। তো ভাই এখানে তো 5 ছোট আর প্লাস ইনফিনিটি তো আমাদের বড়, তাই না? তো 5টা আগে আসছে। আর এখানে তো মাইনাস যেটা অসীম সেটা তো ছোট, কারণ আর প্লাস 3 তো বড়, সো মাইনাসটা আগে আসছে, ছোটটা আগে আসছে, বড়টা পরে গেছে। দেখছো ডিসটেন্সটা? সেম ম্যাথ, জাস্ট এই স্কয়ারের সামনের পার্টটা একটা মাইনাস লাগানোর জন্য ঘটনা পুরো ঘুরে গেছে। বলো আমার কথা, যে এই পার্ট পর্যন্ত বুঝতে পারছো কিনা? যদি এই পার্ট পর্যন্ত একদম ভালো মতো ফিল করতে পারো, দেখবা নেক্সট গুলো আরো বেশি এনজয় করবা। এখন ভাইয়া দেখো, তোমার যদি কোশ্চেনটা এরকম করে থাকে, তোমাকে বলা হলো যে y ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 3, হ্যাঁ, এর ডোমেন ও রেঞ্জ বের করো। এর ডোমেন আর রেঞ্জ বের করো। আচ্ছা দেখি, তাহলে আমাদের লক্ষ্য কি? আমরা এক্স এর মানগুলো বসাই দেখবো, কারণ এক্স এর যে শব্দ মানগুলো ভ্যারিড হবে তারা হচ্ছে ডোমেন। তাহলে একটু বসাই দেখি। তুমি যদি x ইকুয়ালস টু 0 বসায় দাও, y ইকুয়ালস টু কত হবে? 3। তুমি যদি x ইকুয়ালস টু হচ্ছে -1 বসায় দাও, y ইকুয়ালস টু কত আসতেছে? দেখো, তুমি যদি মাইনাস, আগে মাইনাসটা বসালাম, আচ্ছা বসাই। তুমি যদি -1 এর উপর 1 উঠাই দাও, 2 উঠাই দাও, তাহলে -1 থাকবে। -1 প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে 2। এরপর তুমি যদি x ইকুয়ালস টু একটু বড় কোনো সংখ্যা বসাই, তো -4 বসাই, তাহলে y ইকুয়ালস টু কত আসবে? -4 এর উপর হচ্ছে কিউব প্লাস 3। তাহলে অ্যান্সার কত? -64 প্লাস 3 ইকুয়ালস টু কত? -61। সেই একইভাবে দেখতেছো, তুমি মাইনাস মানটা যত বাড়াচ্ছ, আমি আরেকটু বাড়াই দেখি, -10 বসাই দেই, y ইকুয়ালস টু কত হবে? -10 এর উপর হচ্ছে কিউব প্লাস 3। তাহলে -10 এর উপর কিউব দিলে কত? 1000 প্লাস 3, তার মানে -997। বুঝতেছো? তুমি এক্স এর নেগেটিভ মানগুলো যত বাড়াচ্ছ, ওয়াই এর কি নেগেটিভ মানগুলো তত কিন্তু বাড়তেছে। অর্থাৎ আমি যদি এখানে সংখ্যা রেখাটা ড্র করি, দেখো ওয়াই এর কি মানগুলো এই নেগেটিভের দিকে চলে যাচ্ছে, তাই না? অর্থাৎ মাইনাস ইনফিনিটি দিকে কিন্তু যেতে আছে, তাই না? তুমি ওয়াই এর নেগেটিভ মানগুলো যত বাড়াচ্ছ এক্স এর, ওয়াইটা কি আমাদের মাইনাস অসীমের দিকে তত বেশি যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু প্লাস মানগুলো বসাই দেখি। x ইকুয়ালস টু 1 বসাও, y ইকুয়ালস টু কত আসবে? 1 এর উপর কিউব প্লাস 3, তার মানে 4। একইভাবে তুমি যদি x ইকুয়ালস টু 2 বসাও, তাহলে y ইকুয়ালস টু কত আসবে? 2 এর উপর কিউব প্লাস 3, তাহলে 8 প্লাস 3 ইকুয়ালস টু আসতেছে 11। একটু বড় কোনো সংখ্যা বসাই, আমি x ইকুয়ালস টু প্লাস 10 বসালাম, y ইকুয়ালস টু কত আসতেছে? এই প্লাস 10 এর উপর কিউব প্লাস 3, তার মানে 1000 প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে 1010। বুঝতেছো? তুমি এক্স এর যত বেশি পজিটিভ মানগুলো বাড়াচ্ছ, ওয়াই এর মানগুলো কি তত পজিটিভ ইনফিনিটির দিকে চলে যাচ্ছে না, বাড়তেছে না? এরপর তুমি যদি আরো বাড়াও, এক্স এর মান 1 লক্ষ বসাও, তাহলে ওয়াই এর মান কি আরো বড় হয়ে যাবে এবং সেটা প্লাস হয়ে যাবে। তার মানে বুঝতেছো, যখন পাওয়াটা বিজোড় আসতেছে কি হচ্ছে, তখন তুমি মানগুলোর ডোমেনও পাচ্ছ কি, এক্স এর সকল মান বসাতে পারছ, তাহলে ডোমেন কি আমাদের আর। এবং তুমি যখন এক্স এর সকল মান বসাচ্ছ, তাহলে ওয়াই এর কি সকল মানই পেয়ে যাচ্ছ না? নেগেটিভ মান বসালে নেগেটিভ পাচ্ছ, আর এক্স এর যদি পজিটিভ মান বসাও তাহলে পজিটিভ পাচ্ছ। তার মানে কি রেঞ্জ হবে হচ্ছে আর। বুঝতে পারছো? তাহলে যদি আমাদের এক্স এর উপর যে পাওয়ারটা এটা যদি বিজোড় থাকে, তাহলে আমরা এক্স এর সকল মান বসানোর জন্য ওয়াই এর সকল বাস্তব মানই পাবো, তাই না? এই জন্য হচ্ছে ডোমেন আর রেঞ্জ আর। কিন্তু যদি আমাদের দ্বিঘাত সমীকরণ থাকে, অর্থাৎ জোড়, শুধু দ্বিঘাত না, এক্স এর পাওয়ার যদি জোড় হয়, তাহলে কি হবে? ডোমেন আমাদের বাস্তব সংখ্যা হচ্ছে, কিন্তু রেঞ্জের ক্ষেত্রে আমাদের লিমিটেশন চলে আসতেছে যে এই দুটো টার্মে, এই দুটো কোশ্চেনই ইম্পর্টেন্ট, এই দুটো করলে তুমি মোটামুটি বাকি যত কোশ্চেন আসবে সবকিছু পারবা। একটা হচ্ছে মাইনাস লাগাই দাও, আর একটা হচ্ছে প্লাস লাগাই দাও, ঠিক আছে? তো এখন এই কিউবের তো আমরা প্লাস দিয়ে করলাম, তাই না? তাহলে এখন তোমাদের এই কোশ্চেনটা তোমরা প্র্যাকটিস করবা যে y ইকুয়ালস টু যদি -x³ প্লাস 3 হয়, তাহলে এর ডোমেন ও রেঞ্জ বের করো ইকুয়ালস টু হোয়াট। তো এই কোশ্চেনের অ্যান্সারটা
তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা, এবং যদি কোনো সমস্যা থাকে তাও জানাবা, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা সমাধান করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের বহুপদী ফাংশনের প্রথম পার্ট। এন্ড এরপরে আমরা এই দুটো টার্ম দেখাইছি না, যে একটা এক্স ছাড়া আর একটা যদি এক্স থাকে, তো এই এক্স ছাড়া থাকলে কি হবে আমরা নেক্সট টার্ম এটা দেখবো। এরপর আমরা রুট ফাংশনের কিভাবে সলভ করতে হয় সেগুলো দেখব। তো আমি এই ক্লাস স্লাইডটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা এখান থেকে স্লাইডটা সুন্দর করে দেখে নিবা। বিলিভ মি, তোমরা যদি এই 4টা ক্লাস ঠিকঠাক মতো করো, আমি এতটুকু প্রমিস করতে পারি যে একদম সুন্দর মতো ডোমেন রেঞ্জ থেকে 10 মার্কসের কোশ্চেন অ্যান্সার করে দিয়ে 10 মার্কস এনশিওর করতে পারবে। ঠিক আছে, তো আমি এগুলো পড়ানোর পরে থিওরিগুলো কি কি আসে সেগুলো একটু বলে দিব, জাস্ট সংজ্ঞাগুলো আর কি, কয়েকটা 2-3টা সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো বলে দিব, জাস্ট ওগুলো পড়লেই হয়ে যাবে। তো আমি পুরো ক্যালকুলাস সিরিজটা একদম ফ্রিতে করাই দিব। তো তোমরা হচ্ছে কাজ হবে কি, জাস্ট পাশে থাকা অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করা অ্যান্ড নিয়মিত ক্লাসগুলো এনজয় করা। ওকে, ধন্যবাদ সকলকে। আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের পার্টে।